এসব কি হয়ে গেল? আমার মেয়েটার সাথে এসব কি হয়ে গেল? বিয়ের আসরে বিয়ে ভেঙে দিয়েছে রায়ান। আমি তো কত আশা নিয়ে বসেছিলাম রায়ানের হাতে আমার মেয়েকে তুলে দেব। এখন কি হবে আমার মেয়ের? পাশ থেকে জেবা বেগম এগিয়ে আসেন। চোখ মুখ শুকিয়ে এসেছে তার। মেয়ের চরিত্রেই সব দোষ। না হলে বিয়ের দিন এভাবে কেউ বিয়ে ভেঙে দেয় নাকি? আর এই অপয়া বিয়ে ভাঙা মেয়েটাকে কেই বা বিয়ে করবে? পাশ থেকে মধ্যবয়স্ক মহিলার এরূপ তাচ্ছিল্যের স্বরে বলা কথা কর্ণপাত হতেই বসা থেকে উঠে দাঁড়ায় সমুদ্র। রাগে ক্ষোভে চোয়াল শক্ত হয়ে এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সবাই প্রাচীর চরিত্র পর্যন্ত কথা তুলতে দ্বিধাবোধ করছে না। বিয়ে হবে, প্রাচীর বিয়ে হবে, আর সেটাও আজকে, এখনই হবে। আমি বিয়ে করব প্রাচীকে। রাইয়ানের করা ভুলের জন্য আমি প্রাচীর সম্মানহানি হতে দেব না। গম্ভীর কণ্ঠে উপস্থিত সবার মাঝেই বলে ওঠে সমুদ্র। আর সমুদ্রের এহেন কথায় আনোয়ার সাহেব সহ ইশরাক জেবা বেগম সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। কি বলছিস তুই সমুদ্র? তুই ভেবেচিন্তে বলেছিস এসব? জানিস এটা বড় একটা সিদ্ধান্ত। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রাচীর ফিউচার ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি। আমি প্রাচীকে বিয়ে করব, আর এখন থেকে প্রাচীর সব দায়িত্ব আমার। আঙ্কেল, আপনি নিশ্চয়ই বুঝবেন আমাকে। সমুদ্রের কথায় আনোয়ার সাহেব কৃতজ্ঞতা স্বরূপ উঠে গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরলেন। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কাজী সাহেবের কথায় মাথা তুলে তাকায় সমুদ্র। পাশে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে পরপর 3 বার পড়ে ওঠে। সাথে সাথেই চারপাশে মুখরিত ধ্বনিতে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। সমুদ্রের ঠিক সামনেই পর্দার অপর পাশে মাথা নতজানু হয়ে বসে আছে প্রাচী। পাশেই ফিহা, হৃদিতা, জেবা বেগম সহ বড়রা বসে আছেন। সমুদ্রের কাছে রেজিস্ট্রি আর কাবিননামার সই করিয়ে নিতেই কাজী সাহেব এগিয়ে যান প্রাচীর নিকট। পিতা আনোয়ার হোসেন, মাতা জেবা বেগমের কন্যা মেহরিস আয়াত প্রাচী সাদাত চৌধুরীর পুত্র সমুদ্রের সাথে টাকা দেনমোহর ধার্য করিয়া যদি এ বিবাহে রাজি থাকেন, বলুন মা আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেবের কথায় মাথা তুলে তাকাতেই ফিহা সহ জেবা বেগম সম্মতি দেন। চোখ অশ্রুসিক্ত। কবুল। কাপা কাপা গলায় বলে ওঠে প্রাচী। ভাবতে অবাক লাগছে কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবনে কি থেকে কি হয়ে গেল। এখন থেকে সে সমুদ্রের স্ত্রী, তার অর্ধাঙ্গিনী। সমুদ্রের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে সে। তবে কি নতুন জীবনের পথ চলা শুরু হয়ে গিয়েছে প্রাচীর? চৌধুরী বিলার সামনে এসে গাড়ি থামতেই খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়ে প্রাচী। আকাশে নিকোষ কালো অন্ধকার। সমুদ্র নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে পড়লেও প্রাচী চুপচাপ গাড়িতে বসে আছে। ভেতরে ভেতরে ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। একটু আগেই প্রিয় অট্টালিকার মায়া কাটিয়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে সে। কিছু দূর যাওয়ার পরও প্রাচীর মাঝে কোনো হেলদোল দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে নেয় সমুদ্র। এক্সকিউজ মি, মিসেস প্রাচী চৌধুরী, সারা রাত কি এভাবে গাড়িতেই কাটাতে চাও? কাটাতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। আমার তো আবার বিছানা ছাড়া ঘুম আসে না। সমুদ্রের বলা কথা কর্ণপাত হতেই নড়ে চড়ে বসে প্রাচী। আর চোখে তাকিয়ে বিড়বিড় করে পড়ে ওঠে। হ্যাঁ, আমার তো খুব শখ এই এত শীতের মধ্যে গাড়িতে সারা রাত কাটানোর। এদিকে আমার ভয়ে নার্ভাসনেসে জীবন বেরিয়ে যাচ্ছে। কোথায় একটু সান্ত্বনা দিবে, সাহস দিবে, তা না, কিছু না বলেই হুড়হুড় করে গাড়ি থেকে বেরিয়ে আবার প্লেনচও করছে। ব্যাটা বদ কোথাকার। বিস্ময়ে হতভম্ব প্রাচী। তার বিড়বিড় করে বলা কথা কিভাবে সমুদ্র জানতে পারলো, এই ভেবেই তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মিস্টার সাদাত চৌধুরীও কোহিনূর চৌধুরীর সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে প্রাচী। দুজনের মুখশ্রী বেশ থমথমে। প্রাচীর তো ভয় গলা শুকিয়ে আসছে এই ভেবে যদি কোহিনূর চৌধুরী কিংবা সাদাত চৌধুরীর কেউ তাকে অথবা সমুদ্রকে ভুল বোঝে। কিন্তু তার কল্পনাতীতকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে দিয়ে মিসেস কোহিনূর চৌধুরী এগিয়ে গিয়ে প্রাচীকে আগলে নিলেন। এইভাবে দূরে দূরে দাঁড়িয়ে থেকে আমাদের পর করে দিচ্ছ না তো? এটা কিন্তু ভুল করেও ভাববে না। আমাকে আর সমুদ্রের বাবাকে নিজের বাবা মায়ের মতোই দেখবে। আর সমুদ্র আমাকে সবটা বলেছে। আজ থেকে তুমিও আমাদের সন্তানের মতোই, মনে থাকে যেন। কোহিনূর চৌধুরীর কথায় নির্বাক চোখে তাকিয়ে থাকে প্রাচী।
তার ভাবনার সম্পূর্ণ বিপরীত মানুষটা কত সহজেই তাকে আপন করে নিল। এতক্ষণ অযথা ভাবনার জন্য নিজেকেই দুগাল বকা দেয় প্রাচী। কোহিনূর চৌধুরীর সাথে সাথে সাদাত চৌধুরী ও বিনয়ী আচরণ মুগ্ধ করে তোলে প্রাচীকে। সবটাই যেন নিজ তৈরি করা কল্পনার জগতের মতো মনে হচ্ছে। সুবিশাল বাড়ির দোতলায় থাকা দক্ষিণের বড় রুমটা বেশ পরিপাটি। দেখেই বোঝা যাচ্ছে রুমে বসবাসকারী মানুষটাও বেশ শৌখিন। এই প্রথম সমুদ্রের রুমে প্রবেশ করল প্রাচী। এর আগেও কয়েকবার এ বাড়িতে আসার কথা থাকেও কোনো না কোনো কারণবশত তা আর হয়ে ওঠেনি। এক পাশে বেড, আসবাবপত্র, অপর পাশে মাঝারি আকারের একটা বুকশেলফ, যেখানে বিভিন্ন সায়েন্স ফিকশন, হরর, থ্রিলার সিরিজ রাখা রয়েছে। মানুষটা তাহলে বইপ্রেমীও বটে। দেয়ালের সাথে টানানো ফ্রেমগুলোতে ছোটবেলা থেকে শুরু করে নানা ছবি টাঙানো। সেগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে প্রাচী। একটু আগেই মিসেস কোহিনূর চৌধুরী তাকে রুমে দিয়ে গিয়েছে। প্রাচীর ভাবনার সুতো কাটে কারো গলা খাকারি দেওয়ার মাধ্যমে। আই নো আই এম সো হ্যান্ডসাম, বাট এভাবে এক দৃষ্টিতে আমার ছবির দিকে তাকিয়ে থাকা, ইউ নো, ইটস নট ফেয়ার। নজর পড়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, তুমি এখনো ফ্রেশ হওনি? সমুদ্রের কথায় ঘাড় বাঁকিয়ে তাকায় প্রাচী। লোকটার কথাবার্তা, আচরণ তার মতোই যথেষ্ট পরিমাণ সন্দেহজনক। এমনভাবে কথা বলছে, আচরণ করছে যেন সবকিছুই তার কাছে স্বাভাবিক। আমাকে নিয়ে গবেষণা করা শেষ হলে গিয়ে ফ্রেশ হয়ে এসো। এমনিতেই তোমার এই বিয়ে নিয়ে প্রচুর ধকল গিয়েছে। আই এম সো টায়ার্ড। প্রাচী আর কথা বাড়ায় না। সন্দেহান চোখে এক পলক তাকিয়ে লাগেজ থেকে একটা নর্মাল ড্রেস বের করে নেয় সে। আসলেই ফ্রেশ হওয়া দরকার। এই ভারী লেহেঙ্গায় এত শীতের মধ্যেও অস্বস্তি অনুভূত হচ্ছে। প্রাচী চলে যেতেই সমুদ্র স্মিত হেসে পকেট থেকে ফোন বের করে নেয়। ফ্রেশ হয়ে আসতেই প্রাচী খেয়াল করে সমুদ্র রুমে নেই। একটু আগেই তো ছিল। ঘড়িতে তাকাতেই খেয়াল করে রাত প্রায় 10:30 বেজেছে ইতিমধ্যে। একটু পর সমুদ্র ওর রুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। সারাদিনের ক্লান্তি ও অবসর দূর করতেই নিজের নিস্তেজ শরীরটাকে নিয়ে বিছানা যেতেই সমুদ্র পাশ থেকে একটা বালিশ আর কাবার থেকে কম্বল বের করে নিয়ে বাইরের দিকে পা বাড়াবে। এমন সময় প্রাচী বলে ওঠে, আপনি এই বালিশ কম্বল নিয়ে এত রাতে কোথায় যাচ্ছেন? থমকে দাঁড়ায় সমুদ্র। পেছনে ঘুরে ভ্রু কুচকে বলে ওঠে, গেস্ট রুমে। এত বড় রুম থাকতে গেস্ট রুম কেন? এই রুমে যে বিছানা রয়েছে সেখানে অনায়াসেই 3 জন দিব্যি ঘুমাতে পারবে। 1 মিনিট, আপনি কোনোভাবে এটা রিয়েলাইজ করাতে চাইছেন না তো যে আপনি আমাকে বিয়ে করেছেন পরিস্থিতির শিকার হয়ে, দয়া দেখিয়ে? লিসেন, আমি আপনাকে বলিনি আমায় বিয়ে করতে। আপনি নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছেন। সো এখন থেকে আমার সাথে এই রুমেই থাকতে হবে আপনাকে। এক নাগারে বলে ওঠে প্রাচী। আর সেসব কর্ণপাত হতেই রাগে শরীর রিরি করছে সমুদ্রের। এ মেয়েকে যতটা সরল বোকা ভেবেছিল ততটাও নয়। একটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে আরেকটা মিনিং বের করে নিতে পারে যে কোনো মুহূর্তে। হাতে থাকা বালিশ আর কম্বল পাশের সোফায় রেখে গিয়ে ঘুমের দরজা সশব্দে লাগিয়ে দেয় সমুদ্র। এতে কিঞ্চিত কেঁপে ওঠে প্রাচী। এই রে, একটু বেশি বলে ফেললাম না তো? দেখে তো মনে হচ্ছে রেগে বোম হয়ে গিয়েছে। এখন কিছু বলবে না তো? ভয় জড়সড় হয়ে ভিড় করে প্রাচী। দরজা লাগিয়ে পেছনে ঘুরিয়ে ধীরে ধীরে পা বাড়ায় প্রাচী। যেটা দেখেও না দেখার ভান করে প্রাচী। কি যেন বলছিলে? বিয়ে যেহেতু হয়েছে তার মানে আমাকে এই রুমেই ঘুমোতে হবে, রাইট? তার মানে স্বামী হওয়ার বাদবাকি সব অধিকারও আমার আছে। অ্যাম আই রাইট মিসেস প্রাচী? প্রাচীর দিকে এগোতে এগোতে বলে ওঠে সমুদ্র। আগ্রাসী কণ্ঠে যথেষ্ট ঘো লাগানো। এদিকে সমুদ্রের কথার ভাবমূর্তি বুঝতে পেরেই কাশি উঠে গিয়েছে প্রাচীর। এটুকুতেই কাশি উঠে গেল? এখনো তো কিছুই বললাম না। সবে তো শুরু মিসেস প্রাচী। এইটুকুই যদি সহ্য করতে না পারো। প্রাচীর দিকে নজর যেতেই খেয়াল করে খাটের বাম পাশে ভয়ে পেয়ে জড়সড় হয়ে বসে আছে সে। লিসেন, আমাকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবে। ইউ নো, আই এম সো কন্ট্রোললেস। বলেই প্রাচীকে পাশ কাটিয়ে গিয়ে বিছানায় অপর পাশে কাত হয়ে শুয়ে পড়ে সমুদ্র। আর অন্যদিকে প্রাচী যেন হাফ ছেড়ে বাঁচে। কই ভেবেছিলাম ব্যাটাকে একটু লজ্জায় ফেলে জব্দ করব, তা আর করা হলো কই। ব্যাটার তো মুখে
কিছুই আটকায় না। লাজ লজ্জা তো দূরেই থাক, উল্টো আমাকেই লজ্জায় ফেলে দিব্যি নাক টেনে ঘুমোচ্ছে। বিড়বিড় করে পাশ থেকে লাইটের সুইচ অফ করে শুয়ে পড়ে প্রাচী। আর ক্লান্ত শরীর থাকায় কিছু মুহূর্ত পরে গম্ভীর ঘুমের রাজ্যে তলিয়ে যায় সে। সকালের এক ফালি মিষ্টি রোদ মুখশ্রী ছুঁয়ে যেতেই ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে নেয় প্রাচী। পিটপিট করে চোখ খুলে তাকাতেই বাইরের আকাশ দৃশ্যমান হয়। আড়মোড়া দিয়ে বিছানা ছেড়ে উঠতেই খেয়াল করে রুমের কোথাও সমুদ্র নেই। ঘড়ির দিকে চোখ যেতেই আটকে ওঠে প্রাচী। ঘড়িতে সকাল 9টা বাজে। সে কি এতটা দেরি হয়েছে খেয়ালই ছিল না। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমেই ফ্রেশ হয়ে নেয় প্রাচী। নাস্তার টেবিলে মা, আমি বাইরে যাচ্ছি, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবে এমন সময় কোহিনূর চৌধুরী বলে ওঠে, ইম্পর্ট্যান্ট কাজ মানে? কোনো ইম্পর্ট্যান্ট কাজ নেই। প্রাচী এই বাড়িতে এসেছে একদিনও হয়নি, আর তুমি এক্ষুনি কাজে যাবে মানে? গিভ হার এ প্রপার টাইম। একটা নিউ প্লেসে অ্যাডজাস্ট হতে কিছু সময় লাগে। আমি জানি মা, বাট আই হ্যাভ নো অপশন। আমাকে যেতেই হবে, তবে আমি তাড়াতাড়ি চলে আসব। বলেই কোহিনূর চৌধুরীকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে পড়ে সমুদ্র। সমুদ্রের এহেন আচরণে প্রাচীর মনও সামান্য বিষণ্ণ হয়, তবে কিছু করার নেই। সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভরশীল। অন্ধকার রুমের মধ্যে চোখ পিটপিট করে তাকায় রায়ান। চারপাশে আলোর চিটে ফোটাও পর্যন্ত নেই। হাত পা শক্ত কিছুর সাথে বেঁধে রাখা অনুভূত হতেই স্থির হয় সে। হু দ্য হেল ইজ দিস? আমাকে এখানে বেঁধে রেখে লাভ নেই। আমি আমার প্ল্যান সাকসেসফুল করেই ছাড়বো। আমি জানি তুই এখানে আছিস। অন্ধকারে লুকিয়ে না থেকে আমার সামনে আয়। বাহ, তোর সেন্স অফ হিউমার অনেক ভালো বলতে হয়। আমার উপস্থিতিও আজকাল চিনতে পারিস। ভেরি গুড, আই লাইক ইট মিস্টার রায়ান আহমেদ। একটা ছায়ামূর্তি এসে রায়ানের পাশে দাঁড়াতেই মাথা তুলে তাকায় রায়ান। বলেছিলাম না, মেহু পাখি শুধু আমার, আমি ছাড়া অন্য কেউ তার নাগাল পর্যন্ত পাবে না। মেহরিশকে ভালোবাসার, ওকে স্পর্শ করার অধিকার আমি ব্যতীত অন্য কাউকে দিইনি। এই ভালোবাসা বেশি দিন টিকবে না। আমি নিজ হাতে শেষ করে দিব তোর ভালোবাসাকে, তোর মেহু পাখিকে। যখন তোর আসল পরিচয় প্রাচীর সামনে আসবে, তখন কি হবে জানিস? বুম, তোদের মধ্যকার বিশ্বাসের মধ্যে ফাটল পড়বে। আর সেটার জন্য একমাত্র তুই দায়ী। আমার বানানো প্ল্যানে তুই নিজে এসে ধরা দিয়েছিস। বলেই হুহা করে অট্টহাসিতে ফেটে পড়ে রায়ান। তার সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটির মুখশ্রীতে নেই কোনো নিশ্চিহ্নতার ছাপ, নেই কোনো ভয়, শুধুই রয়েছে এক টুকরো ঝুলন্ত রহস্যময় হাসি। কেটে গিয়েছে মাস থেকে 2 দিন। আজ সকাল থেকে প্রাচী ব্যস্ত হয়ে পড়েছে লাগেজ গোছানো সব বিভিন্ন কাজে। খুব সকালে উঠে বাড়ির সবার পছন্দের ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছে সে। এই 2 দিনে কোহিনূর চৌধুরী আর সাদাত চৌধুরীর আচরণে বরাবরের মতোই মুগ্ধ হয়েছে প্রাচী। বিয়ের পরের নিয়ম নীতি অনুযায়ী আজ তার পুনরায় বাবার বাড়ি অর্থাৎ আনোয়ার সাহেবের বাড়িতে যাওয়ার কথা। এই জন্যই এত আয়োজন আর তাড়াহুড়ো। সব কাজ শেষ করে রুমে প্রবেশ করতেই সামনে দাঁড়িয়ে থাকা সমুদ্রকে দেখে অতি বিস্ময়ে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে বসে প্রাচী। এদিকে প্রাচীর এহেন চিৎকার চোখে মুখ কুঁচকে নেয় সমুদ্র। সদ্য শাওয়ার করে বেরিয়ে আসায় উন্মুক্ত লোমশ বুকে বিন্দু পানি জমে রয়েছে। কি হয়েছে? এভাবে গলা ফাটিয়ে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছো কেন? সমুদ্রের কথায় অপর পাশে ঘুরেই চোখ মেলে তাকায় প্রাচী। চিল্লাচিল্লি করবো না মানে? আপনি এভাবে জামা কাপড় ছাড়া টাওয়াল পরে রুমে ঘুরঘুর করছেন কেন? ঠিকই বলেছিলাম, এই বেটার লাজ লজ্জা বলতে কিছুই নেই। ঠোঁট দুটো কিঞ্চিত প্রসারিত করে প্রলাপ বকে প্রাচী। তো আমার রুম, আমি যেভাবে খুশি থাকবো, আর এতে লজ্জার কি আছে? আফটার অল আমি ওর হাজব্যান্ড, তাই না মিসেস প্রাচী? আপনার সাথে কথা বলে কোনো লাভই নেই। আপনি থাকুন আপনার রুমে, আমি যাচ্ছি। বলেই বড় বড় পায়ে রুম ত্যাগ করে প্রাচী। অন্যদিকে প্রাচীর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বিছানায় পড়ে থাকা ব্ল্যাক কালারের শার্ট তুলে নেয় সমুদ্র। কোহিনূর চৌধুরীর এবং সাদাত চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসতেই গাড়ি চলা শুরু করে নিজ গন্তব্যে। হোসেন বাড়িতে বেশ আয়োজন চলছে। আনোয়ার সাহেব আর জেবা বেগম সহ বাড়ির সবার মাঝেই বেশ প্রফুল্লতা প্রাচী ও সমুদ্রের আগমনের বিষয় নিয়ে। কি ব্যাপার জেবা, ওরা কখন বেরিয়েছে? এ সম্পর্কে ফোন করে কিছু বলেছে? সোফার উপর বসে চা খেতে খেতে বলে উঠলেন আনোয়ার সাহেব। না, এখনো তো কিছুই বলেনি, একটু পরেই হয়তো পৌঁছে যাবে। জেবা বেগমের কথার মাঝে বাসার
কলিং বেল বেজে ওঠে। ওই তো, হয়তো প্রাচী আর সমুদ্র এসে পড়েছে। মা, আপনি বসুন, আমি গিয়ে দেখছি। জেবা বেগমকে বলে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয় ফিহা। চেনা পরিচিত মুখশ্রী দেখতেই প্রাচীর ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা ফুটে ওঠে। নিজের হাত দুটো প্রসারিত করেই ফিহাকে জড়িয়ে ধরে সে। সমুদ্র এগিয়ে গিয়ে বড়দের সালাম দেয়। ইশরাক এগিয়ে আসতেই মুচকি হেসে দিয়ে ইশরাককে জড়িয়ে ধরে সমুদ্র। নানা রকম ব্যস্ততায় দুপুর গড়িয়ে বিকেল। সুবিশাল সীমাহীন আকাশের মাঝে রৌদ্রের কোনো নামগন্ধ নেই। মাঝে মধ্যে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আর সেটাই রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টে পর্যবেক্ষণ করে যাচ্ছে প্রাচী। অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার, তারপরও তার মাঝে কোনো প্রকার হেলদোল নেই। এটা কি করলি প্রাচী? তুই তো বলেছিলি র্যান স্যারের সাথে বিয়ের দিন তোর সেই অজানা আগন্তুক বেরিয়ে আসবে সবার সামনে, কিন্তু সেদিন কি হলো? র্যান স্যার নিজ থেকে বিয়ে ভেঙে দিলেন। তার উপর সবচেয়ে বড় কথা, তোর বিয়ে সমুদ্র ভাইয়ের সাথে হয়ে গেল। এক নাগারে প্রাচীকে উদ্দেশ্য করে বলে ওঠে হৃদিতা। হৃদিতার কথায় আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে রেলিং ছেড়ে হৃদিতার দিকে ঘুরে তাকালো প্রাচী। রায়ান স্যার নিজ থেকে বিয়ে ভাঙেনি হৃদিতা, আর না নিজ থেকে উধাও হয়েছে। এই বিয়েটা ভাঙানো হয়েছে, আর কে ভাঙিয়েছে সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। বাকি রইল মিস্টার ইনভিজিবলের কথা, সে অলরেডি আমার কাছেই আছে। প্রাচীর বলা পুরো কথাই যেন হৃদিতার মাথার ওপর দিয়ে গেল। এদিকে হৃদিতাকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে স্মিত হাসে প্রাচী। যেন প্রতিটা চরিত্রই ভীষণ রহস্যময়ী। রাতের ডিনার শেষে বাড়ির সবাই যখন খোশ গল্পে ব্যস্ত, তখন নিজের রুমে প্রবেশ করে প্রাচী। মাথা যন্ত্রণা দিন দিন বেড়েই চলেছে। ড্রয়ার হাতড়ে একটা ঔষধের কৌটা বের করে তা থেকে একটা ওষুধ খেয়ে নেয় সে। ইদানিং মাথা যন্ত্রণার সাথে সাথে স্মৃতিশক্তিও বোধহয় হ্রাস পাচ্ছে। অন্যদিকে ফোনের ভাইব্রেশন বেজে ওঠায় পাশ ফিরে তাকায় প্রাচী। সমুদ্রের ফোনটা হয়তো ঘরেই ভুলে গিয়েছে। ফোনটা বাজতে বাজতে একসময় নিজে থেকেই কেটে যায়। মিনিট দুয়েক পর ফোনটা পুনরায় বেজে উঠতেই ভ্রু কুচকে নেয় প্রাচী। ধীরে ধীরে উঠে গিয়ে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে পিহু নামটা ভেসে ওঠে। পিহু? সে আবার কে? এই নামটা তো আগে কখনো শুনিনি। আনমনে ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করতে যাবে, তখনই হাত থেকে কেউ খপ করে ফোন কেড়ে নেয়। খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় প্রাচী, কিন্তু পরক্ষণেই সমুদ্রকে দেখতে পেয়ে স্থির হয় সে। কাউকে জিজ্ঞেস না করে তার পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করা মোটেও ঠিক না মিসেস প্রাচী। হঠাৎ সমুদ্রের এমন পরিবর্তিত আচরণ তেমন একটা ভালো লাগেনি প্রাচীর কাছে। মুহূর্তে মনটা বিষণ্ণ হয়। তাহলে কে হয় পিহু সমুদ্রে? আমি তো শুধু দেখছিলাম কে কল করেছে। এতই যখন পার্সোনাল ছিল, তখন ফোনটা এভাবে রুমে খামখেয়ালিভাবে ফেলে রেখেছিলেন কেন? সোজাসাপটা গলায় বলে উঠে দাঁড়ায় প্রাচী, কণ্ঠে অভিমান মিশ্রিত। এগিয়ে গিয়ে ব্যালকনির দরজা খুলে ইজি চেয়ারটাতে বসে পড়ে। সমুদ্র আগ বাড়িয়ে মুখ ফুটে কিছু বলে না। আই এম সরি প্রাচী, আমি এখন চাইলেও তোমাকে পিহুর ব্যাপারে কিছু বলতে পারবো না। তবে কিছু সময় পার হতে দাও, আমি নিজেই তোমাকে পিহুর ব্যাপারে সবটা বলবো। মনে মনে বিড়বিড় করে সমুদ্র। কপালে তার সূক্ষ্ম চিন্তার রেখা। তার ভাবনার মাঝে ফোনটা বেজে উঠতেই ফোন নিয়ে রুম ত্যাগ করে সে। আজ ফিহার জন্মদিন। জন্মদিন উপলক্ষে হোসেন বাড়ির সবাই বেশ খুশি। পুরো পরিবারের সদস্যদের মাঝে জেবা বেগমের সাথে সকাল থেকে কাজে লেগে পড়েছে প্রাচী। কাজের মাঝে কয়েকবার সমুদ্রের সম্মুখীন হলেও এড়িয়ে গিয়েছে সে। সমুদ্রকে এড়িয়ে যাওয়ার বিষয়টা চোখ এড়ায় না সমুদ্রের। এড়ানোর বিষয়টা বেশ ভাবিয়ে তুলছে তাকে। সন্ধ্যায় ছোটখাটো একটা পার্টি রাখা হয়েছে, আর সেই উপলক্ষে বাড়ির সব কাপড়ই ম্যাচিং করে ড্রেস পরবে। রুমে বসে হেডফোন কানে গুঁজে গান শুনতে ব্যস্ত ছিল সমুদ্র। তখনই হাতে দুটো মাঝারি আকারে প্যাকেট নিয়ে রুমে প্রবেশ করে প্রাচী। নিজের জন্য রাখা প্যাকেটটা আলাদা করে রেখে সমুদ্রের প্যাকেটটা নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে দেয় সে। এটা ভাইয়া পাঠিয়েছে। বাড়ির সবাই কাপল ড্রেস পরবে, আর আপনাকেও এটা পরতে বলে দিয়েছে। গম্ভীর মুখে বলতেই সমুদ্র কান থেকে হেডফোন খুলে তা পাশে রেখে ভ্রু কুচকে বলে ওঠে, কি হয়েছে শুনিনি আমি, আবার বলো। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বিছানায় রেখে পুনরায় বলে ওঠে, শুনবেন কি করে? কানে তো হেডফোন গুজেছিলেন। কি করব বলো, বাড়িতে এত সুন্দরী একটা বউ থাকতেও বোর হতে হয়।
ভাবলাম কি আর করার, কানে হেডফোন গুঁজে না হয় গানই শুনি। সমুদ্রের মুখে বউ ডাক শুনতেই থমকে যায় প্রাচী। মনের মধ্যে জমে থাকা অভিমান গুলো হুড় হুড় করে পালাতে থাকে। সন্ধ্যায় পার্টিতে পড়ার জন্য এটা ভাইয়া পাঠিয়েছে, রেডি হয়ে নিচে চলে আসবেন। আর দাঁড়ায় না প্রাচী, দ্রুত পায়ে গটগট করে রুম থেকে বেরিয়ে পড়ে সে। বেবি পিঙ্ক আর হোয়াইট কালারের কম্বিনেশনের গাউন, গলায় আর কানে পার্লের অর্নামেন্টস, লম্বা চুলগুলো কার্ল করে বেঁধে রাখা। জন্মদিনের মূল কেন্দ্রবিন্দু যাকে ঘিরে ফিহাকে দেখতে ভীষণ সুন্দর ও আকর্ষণীয় লাগছে। পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে ইশরা, তার পরনও ম্যাচিং করা স্যুট। অন্যদিকে ডার্ক পার্পেল কালারের শাড়ি, গলায় আর কানে পার্লের অর্নামেন্টস, চুলগুলো সুন্দর করে স্ট্রেট করে ছেড়ে দেয়া। পার্পেলের সংমিশ্রণ প্রাচীর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। পাশে ডার্ক পার্পেলের পাঞ্জাবি পাজামা পরে দাঁড়িয়ে আছে সমুদ্র, চোখে প্রতিদিনকার সেই ফ্রেমের চশমা, হাতে ফোল্ড করে রাখা। বাড়ির আকর্ষণীয় কাপড়ের মধ্যে এরাও অন্তর্ভুক্ত। কেক কাটিংয়ের পর ফিহা তার জন্মদিনের গিফট হিসেবে একটা আংটি সবার সামনে ফিল্মি স্টাইলে বসে পরিয়ে দেয় ইশরাক। এতে চারপাশ করতালিতে মুখরিত হতে থাকে ক্রমশ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজকে আমার ওয়াইফি, আমার ভালোবাসা ফিহার জন্মদিন, আর তার জন্যই এত আয়োজন। তো এই আয়োজনকে আরও একটু আকর্ষণীয় করতে একটা ডান্স সেগমেন্ট করলে কেমন হয়? এখানে উপস্থিত সকল কাপলকেই এই সেগমেন্টে পার্টিসিপেট করতে হবে। কাপল ডান্সের কথা শুনেই চোখ দুটো ছানাবড়া হয়ে আসে প্রাচীর। হোয়াট ডান্স? কাপল ডান্সের নাম শুনতে আটকে উঠে প্রাচী, কেননা খুব সম্ভবত ছোট থাকতেই ক্লাসিক্যাল ডান্সে প্র্যাকটিস করতে গিয়েই পায়ে গুরুতর ফ্র্যাকচার পড়ায় সেখানেই ডান্স জীবনের সমাপ্তি টেনে দিতে হয়। তারপর থেকে ডান্স নামক জিনিস থেকে 10 হাত দূরে থেকেছে সে। পাশে সমুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রাচী ফিসফিস করে বলে ওঠে, শুনুন না, বলছিলাম কি এই ডান্স সেগমেন্টে জয়েন না করলে হয় না? হঠাৎ ফিসফিসে আওয়াজ কানে পৌঁছাতেই পাশ ফিরে তাকায় সমুদ্র। কি হয়েছে, এভাবে ফিস করে কথা বলছো কেন? এনি প্রবলেম? আরে আগে পুরোটুকু শুনবেন তো। আমি বলছিলাম যে এই ডান্স সেগমেন্টে জয়েন না করলে হয় না। আমি আসলে এই ডান্স পারি না। প্রাচীর কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে ফিক করে হেসে দেয় সমুদ্র। প্রাচী ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। এখানে সে এত একটা ইম্পর্টেন্ট কথা বলছে আর সমুদ্র তার কথা শুনে হাসছে। ধুর, আপনাকে কিছু বলছি আর আপনি হেসে যাচ্ছেন। কিছুই বলবো না আপনাকে আর। খানিকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠতেই সমুদ্র হাসি থামিয়ে পাশ ফিরে তাকায় প্রাচীর দিকে। লিসেন প্রাচী, এই দেখো আমি হাসি থামিয়ে দিয়েছি, বাট তুমি বলছো এমন কথা, এত বড় হয়েও ডান্স করতে ভয়? ডোন্ট ওয়ারি, আমি আছি তো, তুমি জাস্ট আমার সাথে স্টেপ মেলাবে। সমুদ্রের কথা একটু হলেও আশ্বাস পায় প্রাচী। দুজনের কথোপকথনের মাঝে হলরুমের লাইট অফ হয়ে যায়, জ্বলে ওঠে আবছা নীল আলো, সাথে করে বেজে ওঠে মিউজিক। প্রত্যেকটা কাপল নিজ নিজ স্থান থেকে স্টেপ অনুযায়ী কাপল ডান্স শুরু করে দিয়েছে। সমুদ্র আর প্রাচীও তার ব্যতিক্রম নয়। প্রথম কিছুটা অসুবিধা হলেও পরবর্তীতে সমুদ্রের সহযোগিতায় অনেকটাই কমফোর্টেবল ফিল করে প্রাচীর দৃষ্টি সমুদ্রের দিকে স্থির। অন্যদিকে নীল চোখ জোড়াও তার সামনে থাকা এক মায়া মানবীর ওপর স্থির, ঠোঁটে তৃপ্তির হাসি। মিউজিক অফ হওয়ার পর সবার হাততালির আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকেই বাস্তবে ফিরে আসে প্রাচী। সবাই যে প্রাচী আর সমুদ্রের দিকেই তাকিয়ে আছে সেটা খেয়াল হতেই তড়িৎ গতিতেই সমুদ্রকে ছেড়ে দিয়ে পিছিয়ে আসে প্রাচী। লজ্জায় গালের অগ্রিম আভার ছাপ ফুটে ওঠে স্পষ্ট। সারাদিনের ক্লান্তি শেষে রুমে প্রবেশ করে প্রাচী, কিন্তু রুমের কোথাও সমুদ্রকে দেখতে পায় না সে। পুরো রুম খুঁজে পায়নি। বাইরের দিকে পা বাড়াবে তখনই দূর ব্যালকনি থেকে ফিসফিসে আওয়াজ পৌঁছাতেই থমকে দাঁড়ায় প্রাচী। কিঞ্চিত ভ্রু কুঁচকে ব্যালকনির দিকে অগ্রসর হবে, তখনই নিচ থেকে জেবা বেগমের গলার স্বর শুনতে পেয়ে অগত্যা পুনরায় পা বাড়াতে হয় নিচের দিকে। আই মিস ইউ বাবা। পিহুর কথায় আলতো হাসে সমুদ্র। মেয়েটার মাথায় অদ্ভুত রকম ভাবে জড়িয়ে গিয়েছে সে। আই মিস ইউ টু পিহু মামুনি। বাবা, তুমি মাকে নিয়ে কবে আমার কাছে আসবে? আমার এখানে একদমই ভালো লাগে না। সবাই কি সুন্দর সবার বাবা মার সাথে থাকে, আমিও থাকতে চাই।
পিহুর আহ্লাদে সুরে কথা বলায় মায়া হয় সমুদ্রের। আসলেই তো, আর কতদিন লুকিয়ে লুকিয়ে এভাবে পিহুকে রাখতে পারবে সে? বাচ্চা মেয়েটারও তো মায়ের আদরের প্রয়োজন। ভাবতে ভাবতে ভেতর থেকে গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সমুদ্রের। কি হলো বাবা, তুমি কথা বলছো না কেন? এই তো পিহু মামুনি, বাবা তোমার মাকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে যাবে। আর কয়েকটা দিন, এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আর অর্পিতা আন্টিকে জ্বালাবে না, গুড গার্ল হয়ে থাকবে, কেমন? আচ্ছা বাবা, আমি অর্পিতা আন্টিকে একটুও চালাবো না, প্রমিস। গুড নাইট পিহু মামুনি। বলেই খট করে কল কেটে দেয় সমুদ্র। সামনে এখন অনেক দায়িত্ব। ঘড়ির দিকে একবার তাকিয়ে টেবিলের ওপরে থাকা ল্যাপটপটি হাতে তুলে নেয় সে। মেইলগুলো চেক করা প্রয়োজন। খাটের উপর হেলান দিয়ে বসে ল্যাপটপের স্ক্রিন অন করে তাতে থাকা ফাইল ঘুরে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা চেক করে নেয় সমুদ্র। ফাইল থেকে বেরিয়ে মেইল অপশন চালু করতেই সামনে থাকা একটা নাম থেকেই ও মাঝারি আকারের মেইল চোখে পড়ে যায় তার। মেইল ওপেন করতে তাতে থাকা লেখাগুলো পড়িয়ে আপনা আপনি চোখ বন্ধ করে নেয় সমুদ্র। রাগে ক্ষোভে চোয়াল শক্ত হয়ে আসছে ইতিমধ্যে। হাত মুঠো করে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই সামনে চোখ পড়ে প্রাচীর উপর। ভরা পানির জগ হাতে নিয়ে রুমে প্রবেশ করে প্রাচী। জগটা খাটের পাশে অ্যাডজাস্ট টেবিলের সাথে রাখতেই সমুদ্রের উপর চোখ পড়ে তার। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? আর কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সমুদ্রের দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে প্রাচী। সমুদ্র স্থির দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলে ওঠে, কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে এসে ঘুমোচ্ছি। প্রাচী আর কোনো কথা বাড়ায় না। বিছানার বাম পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে আর সমুদ্রও এক পলক তাকিয়ে চলে যায় ওয়াশরুমের দিকে। সকালে কারো উত্তপ্ত নিঃশ্বাস মুখশ্রী ছুঁয়ে যেতেই নড়ে চড়ে ওঠে প্রাচী। চোখ মুখ কুচকি পিট পিট করে তাকাতেই নিজেকে কারো বুকের উপর আবিষ্কার করতেই ঘুমের রেশ কেটে যায়। সমুদ্রকে ঘুমিয়ে থাকতে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ধীরে ধীরে সমুদ্রের বুকের উপর থেকে সরে আসতে সমুদ্রের ঘুম জড়ানো আগ্রাসী কণ্ঠস্বর ভেসে আসে কানে। কারো ঘুমের সুযোগ নিয়ে তার কাছে চলে আসাটা নট ফেয়ার মিসেস প্রাচী। আমি তো ভেবেছিলাম খুঁজে খুঁজে আমার কপালে একটা আনরোম্যান্টিক ঝোঁকরুটে বউ জুটেছে, কিন্তু না, এখন দেখছি আমার বউ যথেষ্ট পরিমাণে রোম্যান্টিক। কথাগুলো কর্ণকুহরে ঠেকতেই চোখ বেরিয়ে আসার উপক্রম প্রাচীর। অবাক চোখে সমুদ্রের দিকে ঘুরে তাকাতেই খেয়াল করে সমুদ্র তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানে আপনি এতক্ষণ জেগেছিলেন? লিসেন, আমি কারো ঘুমের সুযোগ নেইনি। হতে পারে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম, না হলে আপনার বুকে গিয়ে ঘুমানোর কোনো শখ নেই আমার। বলেই তড়িৎ গতিতে খাট থেকে নেমে পড়ে প্রাচী। এখানে থাকা আর সমুদ্রের সম্মুখীন হওয়ার মতো লজ্জাজনক ঘটনা বোধহয় আর নেই। বাড়ির বড় সব সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে প্রাচী আর সমুদ্র। বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল সমুদ্র। একটু আগেই মিসেস কোহিনূর চৌধুরী ফোন করেছিল। প্রাচীও গিয়ে সরাসরি ফ্রন্ট সিটে বসে পড়ে। গাড়িতে অনেকক্ষণ যাবৎ বসে থেকে বোর হওয়ার গাড়িতে অ্যাডজাস্ট মিউজিক প্লে লিস্ট অন করে নেয়। সিটের সামনে থাকা গ্লোব কম্পার্টমেন্টে চোখ যেতেই ভ্রু কুচকে নেয় প্রাচী। ছবি জাতীয় কিছু একটার অগ্রভাগ খানিকটা বেরিয়ে আছে। সন্দেহবশত সেটার অগ্রভাগ হাতে নিয়ে টান দিতেই পুরোটা বেরিয়ে আসে। ধূসর রঙের শাড়ি পরিহিত একজন নারী, মায়াবী চেহারা, ঠোঁট জুড়ে স্নিগ্ধময় হাসি। কিছু সময়ের জন্য থমকে যায় প্রাচী। মেয়েটা কে? আর মেয়েটার ছবি বা সমুদ্রের গাড়ির গ্লোব কম্পার্টমেন্টে পড়ে আছে কেন? মেয়েটার পরিচয় বা কি? সমুদ্রের সাথে বা তার কিসের সম্পর্ক? ভাবতে ভাবতে ছবি উল্টে পিঠে থাকা একটা লেখার দিকে চোখ পড়ে তার। একটু ভালো করে বোঝার চেষ্টা করতেই সেখানে নিকিতা নামটা চোখে পড়ে তার। নিকিতা? কে সে? সমুদ্রকে কি সরাসরি জিজ্ঞেস করা ঠিক হবে? কি তবে এই নিকিতার রহস্য, যা সমুদ্র তার থেকে লুকিয়ে রেখেছে? দীর্ঘ একটা সময় জার্নি করার পর গাড়ি পৌঁছে যায় চৌধুরী বাড়ির সামনে। পুরো পথে সমুদ্র টুকটাক কথা জিজ্ঞেস করে গিয়েছে প্রাচীকে, কিন্তু প্রাচী সবগুলোর হু হা উত্তর দিয়ে গিয়েছে। সে তো গভীর ভাবনায় মত্ত, তার ভাবনা জুড়ে অন্য কিছুর বিচরণ। প্রাচীর এই অন্যমনস্কতা চোখ এড়ায়নি সমুদ্রের। গাড়ি থামিয়ে প্রাচীকে ডাক দিলেও কোনো সারা শব্দ পায়নি সে। 2-3 বার ডাক দিতেই ভাবনার সুতো কাটে প্রাচীর। কি হয়েছে? কোথায় হারিয়ে গিয়েছো? এনি প্রবলেম?
না কিছু হয়নি তো, এমনিতেই, নাথিং সিরিয়াস। ঠিক আছে, নেমে পড়ো, আমরা এসে পড়েছি। প্রাচী ও ধূপধাপ গাড়ি থেকে নেমে পড়ে। সমুদ্র এক পলক তাকিয়ে কি নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি থেকে।